সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের রসায়ন 2 চতুর্থ অধ্যায়ের বিক্রিয়ার হারের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব সম্পর্কে আলোচনা করব। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই নিয়মিত ক্লাসগুলো দেখতেছো। তাহলে চলো, উপস্থাপনা আমি মোহাম্মদ সেলিম হোসেন, প্রভাষক, রসায়ন বিভাগ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রথমে আমরা আসি বিক্রিয়ার হার। দেখো, বিক্রিয়ার হার যেটা বলতে কি বোঝায় জিনিসটা, তারপর আমরা আসবো। কোনো রাসায়নিক বিক্রিয়া যে হারে সম্পন্ন হয় তাকে বিক্রিয়ার হার বা গতিবেগ বলে। এটা সাধারণভাবে আমরা বুঝি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কিসের সাথে সম্পর্কিত? বিক্রিয়া হার সম্পর্কিত বিক্রিয়ক এর ঘনমাত্রা অথবা উৎপাদের ঘনমাত্রার সাথে সম্পর্কিত। আমরা যদি সুন্দর করে সংজ্ঞাটা নিয়ে আসি তাহলে কি হবে? প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়ায় সৃষ্ট উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়া হার বলে। এটা তোমার ভাষাগত সুন্দরভাবে সংজ্ঞা। অর্থাৎ বিক্রিয়ার হার সমান সমান বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বাই ওই সময়ে সংঘটিত ব্যয়িত সময়। অর্থাৎ ঘনমাত্রাকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? বিক্রিয়ার হার পাবো। আর বিক্রিয়া হার একক কি হবে? ঘনমাত্রা কি? ঘনমাত্রা হলো মোল পার লিটার, আর সময় একক কি? সেকেন্ড। তাহলে কি হবে? বিক্রিয়ার হার একক হবে মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে আমরা বিক্রিয়ার হার সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা হলো, ঠিক আছে? তাহলে আসো, দেখো, নিয়ামক হলো যে সকল জিনিস দ্বারা, যে সকল ফ্যাক্টর দ্বারা বিক্রিয়ার হার প্রভাবিত কি? বিক্রিয়ার হার বাড়ে অথবা কমে, তাদেরকে বলা হয় নিয়ামক। এরকম 5টি নিয়ামক দ্বারা সাধারণত বিক্রিয়ার হার কি হয়? প্রভাবিত হয়। কি কি 5টি বিক্রিয়া? আপনি দেখো এরকম নিয়ামক। একটি হলো তাপমাত্রার প্রভাব, আরেকটি হলো চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব, প্রভাবকের প্রভাব এবং বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের এই প্রভাব। এই 5টি জিনিস দ্বারা বিক্রিয়ার হার তোমার কি হয়? প্রভাবিত হয়। এই 5টিকে বলা হয় তোমার নিয়ামক। প্রথমে আমরা আসি, দেখো, এই যে বিক্রিয়া হারের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব পড়ার জন্য আমাদের আরেকটা জিনিস প্রথমে পড়ে নিতে হবে। এটা হলো তোমার কি? অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয় শক্তি, ঠিক আছে? তাহলে অ্যাক্টিভেশন এনার্জি তুমি দেখো, আমরা যদি খুব সহজ করে বলি, তোমার নিজের মতো করে বলো যে একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহকে উৎপাদে পরিণত হওয়ার জন্য ন্যূনতম যে শক্তি তাকে অর্জন করতে হয়, গেইন করতে হয়, ওই শক্তিকে বলা হয় তোমার তার সক্রিয় শক্তি। আমরা যদি এইখানটায় দেখো, আমরা একটু চিত্রটা খেয়াল করে রাখি, এই চিত্রটা গ্রাফের সাথে দেখাচ্ছি আমরা। এটা তোমার রিয়েক্ট্যান্টস মানে বিক্রিয়ক আছে জায়গাটা, এখানে কি? উৎপাদ। এই বিক্রিয়ককে উৎপাদে আসার জন্য দেখো, এই যে এইখান থেকে অ্যাক্টিভেটেড ইন্টারমিডিয়েট স্টেজ, এইটুকু তাকে পার হয়ে আসতে হয়। তাহলে এই যে এইটুকু পার হওয়ার জন্য যে পরিমাণ শক্তি তাকে অর্জন করতে, এইটুকু শক্তি দেখো এখানে বিক্রিয়কের বেজলাইন থেকে এই অ্যাক্টিভেটেড ইন্টারমিডিয়েট স্টেজ পর্যন্ত যে দূরত্বটা আছে, এই পরিমাণ যে শক্তিটা অর্জন করতে হয়, যা অর্জন করতে না পারলে সে কখনো কি উৎপাদে পরিণত হবে না। এই পরিমাণ শক্তিকে বলা হয় তার সক্রিয় শক্তি। প্রত্যেক পদার্থের মধ্যে তার সক্রিয় শক্তিকে নিহিত থাকে। এই সক্রিয় শক্তি অর্জন করতে পারলে কেবলমাত্র বিক্রিয়ক সমূহ উৎপাদে পরিণত হবে। তাহলে এবার আসো, প্রথম যে আমরা পড়েছিলাম এটা কি হলো? যে প্রথম হলো তোমার তাপমাত্রা প্রভাব, বিক্রিয়ার গতির উপর বা হারের উপর তাপমাত্রার প্রভাব। তাপমাত্রা দেখো, তাপমাত্রা বৃদ্ধি করলে সাধারণত বিক্রিয়ার হার কি? প্রভাবিত হয়। এখানে প্রভাবিত হয় বিক্রিয়ার হার। বিক্রিয়া দুই রকম। কি কি বিক্রিয়া আছে? একটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া, একটি হলো তাপ হারী বিক্রিয়া। নিচের বিক্রিয়া যদি খেয়াল করে দেখো, এটি কি হলো? এটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া। কি করে বুঝলাম? এই যে শেষে দেখো ডেল এইচ -92.38, এই যে মাইনাস দেখে আমরা বুঝলাম যে তাপ উৎপাদী বিক্রিয়া, আর এটা হলো তাপ শোষী বিক্রিয়া। তাহলে যেহেতু বিক্রিয়া দুই রকম, তাই বিক্রিয়া হারের উপর তাপের প্রভাবও কি? দুই রকম। কি বলা হয়েছে দেখো,
তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া যেহেতু সাম্যাবস্থায় আসে, একটা কথা বলা আছে জায়গাটা একটা লেখা রাখছে যে তাপ উৎপাদী গ্যাসীয় উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হয়। বিক্রিয়া যদি পশ্চাৎমুখী হয় তাহলে কি উৎপাদন হার কি কমে যাবে। তাপমাত্রা বৃদ্ধি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া হার হ্রাস পাবে। আর যদি তুমি তাপমাত্রা হ্রাস করো তাহলে কি উৎপাদন বৃদ্ধি পাবে। একইভাবে তাপ শোষী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, উন্মুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া হার বাড়বে, উৎপাদন কোথায় আসবে, এখানে চলে আসবে। অর্থাৎ তুমি একটা জিনিস খেয়াল রাখবা, রাসায়নিক সাম্যাবস্থার কি যেহেতু আছে বিক্রিয়াটা, অর্থাৎ সাম্যাবস্থা যদি ডান দিকে সরে আসে তাহলে কি হবে, উৎপাদন এখানে বাড়বে। আর যদি সাম্যাবস্থা বাম দিকে সরে আসে তাহলে কি উৎপাদ কমবে। তার মানে আমরা কি শিখলাম, যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার হ্রাস পায় এবং তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। অনুরূপভাবে তাপ হারি বা তাপ শোষী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় এবং তাপমাত্রা তোমার হ্রাস করলে বিক্রিয়ার হার হ্রাস পায়। ঠিক আছে, তাহলে আসো পরেরটাতে আমরা দেখি। এখানে আসো যে ইফেক্ট অফ টেম্পারেচার, অর্থাৎ কি কারণে এটা বৃদ্ধি পায় বা কি কারণে হ্রাস পায়। আমরা এই দুটা চিত্র পাশাপাশি দিয়ে রাখছি, রিঅ্যাকশন এট 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর রিঅ্যাকশন এট 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এইখানে দেখো ঘটনাটা কি হয়, এটা রাসায়নিক গতিবিদ্যার শর্ত অনুসারে কি হয়, যদি তাপমাত্রা তুমি বৃদ্ধি করো, তাপমাত্রা বৃদ্ধি করলে অনুসময়ের কি গতিশক্তি বৃদ্ধি পায়। অনুসময়ের গতিশক্তি বৃদ্ধি পেলে তাদের মধ্যে কি হবে, সংঘর্ষ বৃদ্ধি পাবে। সংঘর্ষ যত বেশি হবে সক্রিয়ণ শক্তি অর্জনকারী অণুর সংখ্যা তত বাড়বে। আর যত বেশি সংখ্যক অণু সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারবে বিক্রিয়া হার তত বাড়বে। তাই তাপমাত্রা বৃদ্ধি করলে সাধারণত তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ শোষী বিক্রিয়ার ক্ষেত্রে তোমার বিক্রিয়া হার বাড়ে। তাহলে এখানে আছে কি হায়ার দেখো জায়গাটা লেখা আছে হায়ার টেম্পারেচার ইকুয়াল টু ফাস্টার রিঅ্যাকশন। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য, তাপ শোষী বা তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এবার আসো বিক্রিয়া হারের উপর চাপের প্রভাব। এইখানেও সেম, চাপের প্রভাবটাও তোমার দেখো, আমি আগে একটু বলে নেই যে সাধারণত চাপের কি কঠিন বা তোমার তরল পদার্থের উপর বিক্রিয়ার উপর কি চাপের কোনো প্রভাব নেই, শুধুমাত্র কি গ্যাসীয় বিক্রিয়া ঘটে। তাহলে এখানে একটা কথা বলা আছে, কোনো ধারা সাম্যাবস্থা থাকাকালে এর উপর চাপ প্রয়োগ করলে ধারাটি সাম্য এমনভাবে পরিবর্তিত হয় যাতে চাপের ফলাফল প্রশমিত হয়। এটা কি লা শাতিলিয়ার নীতি। তাহলে আমরা যদি দেখি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে তাহলে চাপ বৃদ্ধি করলে বা চাপ হ্রাস করলে কি হয়, এটা নির্ভর করে তোমার উৎপাদন, তোমার এখানে মোল সংখ্যার উপর। এটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। দেখো, একটি হলো উৎপাদের মোল সংখ্যা যদি বেশি হয় তাহলে আমরা এই নিচের বিক্রিয়া ক্ষেত্রে খেয়াল করে দেখো, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন, ডাই নাইট্রোজেন টেট্রাঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এই যে উৎপাদ 1 এবং 1 কত 2 মোল, এখানে বিক্রিয়ক কত 1 মোল। এইখানে দেখো বিক্রিয়ক 1 মোল, উৎপাদ এখানে 2 মোল। তাহলে উৎপাদের মোল সংখ্যা বেশি হলে এইখানে আমরা যদি একটা বলি অনেক সময় কি হয় যে পানি সবসময় কি নিচ দিকে গড়ায়। তাহলে একটা মনে রাখতে হবে যে গ্যাসীয় বিক্রিয়কের ক্ষেত্রে যেদিকে তোমার মোল সংখ্যা কম হবে, উপমুখী সমান চিহ্নের যেদিকে তোমার কি হবে মোল সংখ্যা কম হবে, চাপ বৃদ্ধি করলে বা প্রয়োগ করলে সমস্ত ওইদিকে সরে যাবে। তাহলে এই উৎপাদের মোল সংখ্যা বৃদ্ধি করলে তাহলে চাপ যদি তুমি এখানে বৃদ্ধি করো, যে সকল বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের মোল সংখ্যা বেশি তাদের ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে সমস্ত কি বাম দিকে যাবে, এতে বিক্রিয়া হার হ্রাস পাবে এবং চাপ হ্রাস করলে সাম্যাবস্থা ডান দিকে আসবে এবং উৎপাদের মোল সংখ্যা কি এখানে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, সরি এখানে বিক্রিয়ার হার হ্রাস, হ্যাঁ বিক্রিয়া হার বৃদ্ধি পাবে। এইভাবে আমরা দেখছি যে উৎপাদের মোল সংখ্যা বেশি হলে তোমার কি হয় চাপের প্রভাবটা। এবার আসো উৎপাদের মোল সংখ্যা কম হলে,
এই ক্ষেত্রে দেখো এই যে এখানে কি অ্যামোনিয়া উৎপাদন তো মোল সংখ্যা কম, উৎপাদের মোল সংখ্যা কম হলে তুমি যদি চাপ বৃদ্ধি করো তাহলে কি হবে, এইখানে তোমার কি হবে, সাম্যাবস্থা কোথায় আসবে, ডান দিকে সরে আসবে। সাম্যাবস্থা ডান দিকে সরে আসে উৎপাদ বৃদ্ধি পাবে, তোমাকে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। একইভাবে দেখো এই জায়গাটা কি হবে, এটা তোমার এই যে ডান দিকে চলে আসবে, বিক্রিয়া হার বৃদ্ধি পাবে। আর বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান হয় সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। যেমন এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যতই চাপ বৃদ্ধি করো এখানে বিক্রিয়া হার বাড়বেও না কমবেও না। তাহলে আমরা এখানে চাপের তিনটা প্রভাব করলাম, উৎপাদের মোল সংখ্যা বেশি, উৎপাদের মোল সংখ্যা কম, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান। তাহলে এইখানে মূলত ঘটনা কি, ঠিক আগের ঘটনায় ঘটবে জায়গাটায়, তুমি যদি চাপ বৃদ্ধি করো তাহলে কি হবে, একক আয়তনে অণুর সংখ্যা বৃদ্ধি পাবে। দেখো দুইটা জিনিস আছে, একটা হলো মোট অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা ঠিক থাকবে, আর একক আয়তনের সংখ্যা কি বৃদ্ধি পাবে। একক আয়তনে অণুর সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে তোমাদের বাড়িতে যদি তিনটা ঘর থাকে, তিনটা রুম থাকে, তিনটা রুমে তোমরা তিন আত্মীয় স্বজন বা বাবা মা ভাই বোন কি আলাদাভাবে থাকো। এখন সবাইকে যদি এক রুমে নিয়ে আসতে তাহলে কি হবে, এক রুমের সবাই, তাহলে কি এখানে ঘনত্ব বেড়ে যাবে। এই যে একক আয়তনে ঘনত্ব বেড়ে গেল তখন কি তাদের মধ্যে সংঘর্ষ বাড়বে। সংঘর্ষ বাড়লে তাদের কি সক্রিয় শক্তি অর্জনকারী অণুর সংখ্যা বাড়বে। এই সক্রিয় শক্তি অর্জনকারী অণুর সংখ্যা বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। তাহলে আমাদের কি চাপের প্রভাব এখানে শেষ হয়ে গেল। এবার আসো ঘনমাত্রার প্রভাব, বিক্রিয়া গতির উপর ঘনমাত্রার প্রভাব কি বলছে দেখো, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার গতিবেগের উপর বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রার প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়। তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করো তাহলে বিক্রিয়ক সাম্যাবস্থা ডান দিকে যাবে, এত বিক্রিয়ক তোমার কি হবে, বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। আর যদি উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়া বৃদ্ধি করো তাহলে বিক্রিয়ার হার কোথায় আসবে, সাম্যাবস্থা বাম দিকে সরে আসবে, এখানে কি তোমার বিক্রিয়া হার হ্রাস পাবে। দেখতে বলছে ঘনমাত্রা বৃদ্ধি পায় এবং সাম্যাবস্থা কি এমন দিকে সরে যেন কি সংগৃহীত উৎপাদনের ঘনমাত্রা পূর্বাবস্থায় ফিরে আসে। ঘনমাত্রা পরিবর্তন প্রভাব আরেকটু ভালো বোঝার জন্য আমরা মিউজিয়াম দেখানো হচ্ছে। আচ্ছা দেখো এখানে আমরা যদি এখানে একটা জিনিস দেখি, আমরা আরেকটা ইফেক্ট অফ কনসেন্ট্রেশন দেখো, এই যে জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন কি হবে, হাইড্রোজেন প্লাস জিঙ্ক ক্লোরাইড। আমরা এই পাত্রটা খেয়াল করে দেখি, এইখানে দেখো এইখানে আমরা কি জিঙ্ক নির্দিষ্ট করে রাখছি, জিঙ্ক আমি বাড়াই নাই, জিঙ্ক কমাই রাখছি। জিঙ্ক যদি না বাড়াই তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে হাইড্রোক্লোরিক অণু দেখো অ্যাসিড পার্টিকেল, লালগুলো কি অ্যাসিড পার্টিকেলস, এটা পরিমাণ কম, পরিমাণ কম হওয়ার কারণে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ কি এখানে আমার কম হবে। যে আমি হাইড্রোজেন পরিমাণ বাড়িয়ে দিলাম, অর্থাৎ অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিলাম আরেকটা পাত্রে, এখানে হাইড্রোজেনের পরিমাণ কি বৃদ্ধি পাচ্ছে। তার ঘটনা কি হলো, এখানে বিক্রিয়কের ঘনমাত্রা যখন কম ছিল উৎপাদের ঘনমাত্রা কি তখন কম ছিল, আর বিক্রিয়কের ঘনমাত্রা যখন বৃদ্ধি পেল উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেল। এইভাবে তুমি এই চিহ্নের যে পাশে তুমি বৃদ্ধি করবা, অর্থাৎ বিক্রিয়ক বৃদ্ধি করলে উৎপাদ বাড়বে, উৎপাদ বিক্রিয়ক বিক্রিয়ক কমবে বাড়বে। এইভাবে দেখা যাচ্ছে যে বিক্রিয়া হারকে ঘনমাত্রার প্রভাব। এখানে লেখা আছে হায়ার কনসেন্ট্রেশন ইকুয়াল টু ফাস্টার রিয়াকশন। এখানে 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে 2 মোলার, মোলার কি ঘনমাত্রা এখানে বেশি। এইভাবে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া হার কি প্রভাবিত হয়। এবার আসো প্রভাবক। প্রভাবক তো তোমরা জানো কি বলছে জানেন, আমরা সাধারণত কি জানি যে প্রভাবক একটি রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে। প্রভাবিত করা মানে কি বৃদ্ধিও করতে পারে হ্রাসও করতে পারে। তার মানে এখানে দুই রকম ঘটনাই ঘটে। তুমি যদি একটি নর্মাল বিক্রিয়া দেখো, এই বিক্রিয়া প্রভাবক ব্যবহার না করলে যেরকম অবস্থা দাঁড়াবে, তুমি যদি প্রভাবক যোগ করো তাহলে কি ভিন্ন অবস্থা এখানে দাঁড়াবে। দেখো এই বিক্রিয়াটা খেয়াল করে দেখো, আমরা যদি অক্সিজেন তৈরি করতে চাই তাহলে কি করবো আমরা, এই যে পটাশিয়াম ক্লোরাইড, এই পটাশিয়াম ক্লোরাইডকে তুমি যদি তাপ দাও অক্সিজেন উৎপন্ন হবে। এখন তুমি যদি এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করে রাখো তাহলে কি হবে, এই অক্সিজেন উৎপাদন হার বৃদ্ধি পাবে। তাহলে সাধারণত কি এখানে দেখা যাচ্ছে, এখানে একটা কথা বলা আছে দেখো, এক এক ধরনের প্রভাবক এক এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার গতিবেগকে প্রভাবিত করে, অর্থাৎ সবাই একই রকম করবে না, কেউ বৃদ্ধি করবে কেউ হ্রাস করবে। তাহলে এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড
এখানে কি বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে। আবার এখানে দেখো নর্মালি হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু রেখে ভেঙে কি পানি এবং অক্সিজেন উৎপন্ন হয়, এখানে বিক্রিয়া দ্রুত হয়। কিন্তু তুমি যদি এই জায়গাটায় লঘু সালফুরিক অ্যাসিড যোগ করে দাও তাহলে বিক্রিয়ার কি হারটা কমে যায়। এখানে কি হবে দেখো ধীর হচ্ছে, এখানে দ্রুত হচ্ছে। তাহলে এইভাবে প্রভাবক বিক্রিয়া হারকে বৃদ্ধিও করতে পারে, হ্রাস করতে পারে, এটাকে একসাথে বলা হয় প্রভাবিত করে। লেখচিত্রের সাহায্যে যদি আমরা ব্যাপারটা খেয়াল করি, দেখো স্থিতিশক্তি বিক্রিয়ার অক্ষ, এইখানে দেখো নর্মালি এই দেখো এটা হলো কি, এইটা হলো সক্রিয়ণ শক্তি প্রাথমিক অবস্থায়। তোমার এখানে দেখো এইখানে এই সক্রিয়ণ শক্তি, এইটাও কিন্তু সক্রিয়ণ শক্তি, এইটুকু হলো কি নর্মাল, যদি আমি সরি এইটা হচ্ছে নর্মাল অবস্থা, এটাও তোমার সক্রিয়ণ শক্তি মানে এই এনার্জি গ্যাপটা যত বেশি হবে বিক্রিয়ার হার তত কম হবে। এনার্জি গ্যাপ যত কম হবে বিক্রিয়ার হার তত বেশি, মানে কি বেশি সংখ্যক কোনো উৎপাদে পরিণত হলে বিক্রিয়ার হার বাড়ে। তাহলে এই যে প্রাথমিক অবস্থায় যে কি ছিল প্রভাবক ব্যবহার না করায় এটা উচ্চতর বেশি। আমরা যদি উচ্চ লম্ব তোমাদের দেখেছো খেলাধুলায়, উচ্চ লম্বের ক্ষেত্রে উচ্চতা যত বেশি হবে কম সংখ্যক লোকের কি অতিক্রম করতে পারবে, আর উচ্চতা যত কম হবে বেশি সংখ্যক লোক অতিক্রম করতে পারবে। তাহলে এই যে প্রভাবক ব্যবহার করার ফলে এই গ্যাপটা কমে আসছে, তাই বিক্রিয়া হার এখানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা দেখি জায়গাটায় মোটামুটি এটুকু হয়ে গেল। আরেকটা আছে তোমার বিক্রিয়কের ক্ষেত্রফল। বিক্রিয়কের পিছনে ক্ষেত্রফল দেখো জায়গাটা আমরা দেখছি কি, এই যে একটা বিক্রিয়ক আছে, এটা কি সবগুলো অণু তার ভিতরে ভিতরে পড়ে আছে। যখনই আমরা এটাকে তোমার কি চূর্ণ করে ফেলবো তাহলে কি একটা সারফেস এটা কি বেড়ে যাবে। প্রভাবকের পিছনে প্রভাবকের পৃষ্ঠতলে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে তত বেশি সংখ্যক অণু তোমার কি হবে বিক্রিয়কের বা বিকারকের সংস্পর্শে আসবে, এতে বিক্রিয়া দ্রুত হারবে, বিক্রিয়া হার বাড়বে। অর্থাৎ মোট কথা হলো প্রভাবকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে বিক্রিয়া হার বাড়ে, অর্থাৎ লার্জার সারফেস এরিয়া ইকুয়াল টু ফাস্টার রিঅ্যাকশন। মোটামুটি কি আমরা এখানে দেখো তাহলে বিক্রিয়ার হার সম্পর্কে আমরা জানলাম, বিক্রিয়া হারের উপর বিভিন্ন নিয়ামক সম্পর্কে আমরা জায়গাটায় জানলাম। তাহলে তোমরা যারা তোমাদের এটা কোন ছিল কি চতুর্থ অধ্যায়ের লেকচার, তোমরা চতুর্থ অধ্যায়ের সাথে মিলিয়ে দেখবে এবং ভালো করে আবারও খেয়াল করবে। যদি কোনো জানার থাকে কোশ্চেন করে ইনবক্সে এখানে কি আমরা এখানে লিখে রাখবো যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ঘরে থাকো, সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।